তোমার কলেজ লাইফ সম্পর্কে বলো। তোমার স্কুল স্কুল কোন স্কুলে পড়ছিলে জানি? রাজদিয়া হাই স্কুল। কি রাইজদি? রাজদিয়া অভয় হাই স্কুল। এটা কোন জায়গায়? আরে শেষ দিঘার একটু দিকে ও আমাদের বাড়িতে যেতে পারে। বুঝছি। তারপরে এই হাই স্কুল থেকে পাস করে তারপর কই ভর্তি হইছো? রাইজি না মাইজদি? হাই রাজদিয়া। পরে এখান থেকে কই ভর্তি হইছো ইন্টারে? ওই হরগঙ্গা। হরগঙ্গা? ও রাইজদিতে পাস করছো লোকে ৬৫-তে। আর হরগঙ্গা কি পড়ছো? খালি ইন্টার? ইন্টারমিডিয়েট। আচ্ছা হরগঙ্গায়। আর ডিগ্রিতে আমার 1 বছর ব্রেক গেছে। তারপরে পরবার মাস্টারি করছি করছি। তারপরে ইয়েতে সলিমুল্লাহ থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়েছি। সলিমুল্লাহ এটা কোন জায়গায়? এটা হলো টিভি সুন্দরটি ও সলিমুল্লাহতে তুমি গ্র্যাজুয়েট করছো? গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়েছি। ও টিপু সুলতান রোডে? কত সালে? ১৬২ গ্র্যাজুয়েশন করছো কত সালে গ্র্যাজুয়েশন? চাকরি বাকরি বোধহয় ৬৮টা। তো আমি কিন্তু যে বছর ফেল করছি ডিগ্রিতে, আমি কিন্তু অ্যাভারেজ ৩৫। ও তোমার জীবনে ফেলা ছিল? এই জানি না বাপ ড্যাডির জীবনে ফেলা ছিল। তখন আমাদের সময় ডিগ্রি দেওয়া হতো 4 জন বাদ দিতে হবে, 5 জন হায়েস্ট 6 জন। 6 জনের হায়েস্ট। 5 জন 6 জনে পাস করতো। 5 জন 4 জন 5 জন পাস করতো। এনে তৃণমূলেতে পাস করলাম আর কি। আমি আর রঞ্জিত একসাথে। ও তুমি রঞ্জিত কাকায়? তা ও রঞ্জিত কাকা তোমরা কি ডিগ্রিতে পরিচয় হয়েছো রঞ্জিত কাকার লগে? দুজন একসাথে ডিগ্রি পরীক্ষা দিয়েছি। আর তুলসী কাকার লগে পরিচয় কবে? হ্যাঁ তুলসী কাকার লগে? তুলসী তুলসী ওইরকম সময় পাস করছি মনে হয়। মানে তোমরা কি মানে এক লগে পড়াশোনা করছো তুলসী কাকা? আর তুলসী রঞ্জিতের আমি একসাথে ডিগ্রি পড়াশোনা করছি। একসাথে ডিগ্রি পড়াশোনা করছো? ও আর তুলসী কাকার লগে পরিচয় কেন হয়েছে? এক পড়ছিল রসুনের থেকে। পরিচয় কেন হয়েছে? পরিচয় হয়েছে, আচ্ছা তোর হাসনের সাথে কেন পরিচয় হয়েছে এটা? হাসনের সাথে পরিচয় হয়েছে যেমন আমি পড়ালেখা করতে করতে মারফের লগে পরিচয় হয়েছে। ওই বই মনে করি একজনের সাথে হয়তো একজনের পরিচয় হয়েছে। যে মারফের লগে পরিচয় হয়েছে, মারফের রেফারেন্সে হাসনাইনে পাইছে, কিন্তু হাসনাইনের লগে তোমার লগে পড়াশোনা কোনো সম্পর্ক ছিল না। যে তুলসীর সাথে আমার পড়াশোনার সঙ্গে না, ওর সাথে পরিচয় হয়েছে চন্দ্রমাধবের থেকে। চন্দ্রমাধবের লগে পরিচয়, হ্যাঁ লগে আমার কত লগে পরিচয় সোর্সটা কি চন্দ্রমাধবের থেকে? হ্যাঁ কি তোমার বন্ধু ছিল চন্দ্রমাধব? আমি এরকম কিছু দিত দাও দেই না দাও এই যে দাও তো। এর না পিছের ছবিটা ওর ছবি আছে। পিছনে ঘুরাও এই যে ওর ছবি আছে ওরে। এই যে অঙ্কিতা আছে, এটা অঙ্কিতার স্কুলের ছবি, মানে অঙ্কিতা স্কুল ড্রেস পরা। শর্ট পার্টি শুনে কে লেখছে? এটা অঙ্কিতার স্কুলেতে লেখা ছিল, কিন্তু এটা অঙ্কিতা আঁকছে আর এটা অঙ্কিতা আঁকছে। এটা স্কুলের লোক আর এগুলো অঙ্কিতা নিজের ছবি আঁকছে, নিজের ছবি স্কুলের ড্রেস পরা, বুঝছো? স্কুলের পোশাক পরা ছবি আর নিজের ছবি আঁকছে। তাহলে তুমি ডিগ্রি পাস করছো কত সালে? ৬২ যদি মেট্রিক হয়, ইন্টার কততে? হ্যাঁ কি বানাই দিও? আচ্ছা কইও ইন্টার পাস করলে কততে? 64 ইন্টার। আর তাহলে ডিগ্রি কততে? ডিগ্রি ডিগ্রিতে 71। 71? তার মানে 64 পর থেকে 65, 66, 67, 68। আমি হ্যাঁ চাকরি করছি। ও মানে তুমি পড়ালেখা বাদ দিয়েছিলে, এর মধ্যে তো যুদ্ধ আরম্ভ হয়েছিল। ভর্তি হয়েছি, হ্যাঁ তারপর আবার ভর্তি হয়েছি। মানে কি তুমি যুদ্ধের পরে না 69 আবার ভর্তি হয়েছি। ভর্তি হইয়া 70 পরীক্ষা দিব, পরীক্ষা 71 তো যুদ্ধ আসছিল। 70 সালে ডিসেম্বর মাসে যুদ্ধ শেষ হয়েছে। না 71 যুদ্ধ হয়েছে না? যুদ্ধ তো 71 হয়েছে। তাহলে 71 পরীক্ষা দিয়েছিলাম। ও তোমার পরীক্ষাতে ছিল 71-এ। 69 সালে ভর্তি হয়েছিল? 69-এ নাকি 70-এ? কোন সালে ভর্তি হয়েছিল আবার? কত সালে? 69 বছর। তো 69-এ যদি ভর্তি হয় তাহলে তোমার পরীক্ষা অনেক কথা হচ্ছে 71-এ। 69 2 বছরের 71 না? হ্যাঁ 71 কিন্তু 71-এ পরীক্ষা হয়েছে 72 হয়েছে। আচ্ছা ঠিক আছে।
পরে ডিগ্রি কি রেজাল্ট ছিল তোমার? হ্যাঁ ডিগ্রি রেজাল্ট কি ছিল? ডিগ্রি রেজাল্ট কি ছিল? ওটা আমাদের সেকেন্ড ক্লাস ছিল ইংলিশ। সেকেন্ড ডিভিশন। আর প্রথমবার তো ডিগ্রি ফেল করছিলা। প্রথমবারে ফেল কি আর ফেল করলে 35% অ্যাভারেজ মার্ক পাইছি। ওটা কত সালে দিয়েছিল ডিগ্রি? এটা 66 সালে। 60 সালে। কিন্তু 36% না পাইলে সে ফেল। হুম। আচ্ছা, পরে 72 ডিগ্রি পাস করলা, ওই সময় তুমি চাকরি করতা? না আর চাকরি হয়নি, চাকরিতে অফার হয়েছিল, চাকরি হয়নি। ও, ডিগ্রি পাস করছে কোন সাবজেক্ট দিয়া? অ্যাকাউন্টিং নিয়ে, ইনকাম ট্যাক্স অডিটিং, তারপরে কমার্শিয়াল ল, হুম তারপরে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হুম তারপরে তোর ম্যানেজমেন্ট। আমাদের সাবজেক্টগুলি খুব শক্ত ছিল হ্যাঁ বাবু, এগুলো তো খুব কঠিন সাবজেক্ট। এগুলি। অ্যাকাউন্টিং 200, অডিট ইনকাম ট্যাক্স 100, হুম ম্যানেজমেন্ট 100, হুম বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হুম 200, হুম আর বাংলা আর ইংরেজি 190 ছিল। হুম। আমার সাবজেক্টগুলি কষা খুব শক্ত ছিল। তোমার এই সাবজেক্টগুলোতে নেওয়ার জন্য ইন্সপায়ার কেউ করছিল কেটা? কোনো বাধ্যতামূলক, মানে কেউ সায়েন্স, তোমার তখন আমাদের কোনো অপশন ছিল না। সায়েন্স আর্টস কমার্স এগুলো ছিল না? ছিল, তাহলে তোমার এই অ্যাকাউন্টিংয়ের প্রতি আগ্রহ তোমার কে জাগাইছে? তুমি নিচের থেকেই, কেউ জানি আমি বেশি। মানে নিজে থেকে পছন্দ করতো, মনটা এইদিকে টানতো? হ্যাঁ, মনটা এইদিকে টানতো? মনটা এদিকে টানতো, পড়েছে তো সিএ পড়েছে। আচ্ছা, ঠিক আছে। পরে এখান থেকে ডিগ্রি পাস করে ভাই ডিগ্রি, মানে 72-এ তুমি কি এর মধ্যে চাকরি করো? চাকরি করে ডিগ্রি পরীক্ষা দিছো? হ্যাঁ, কোন জায়গায় চাকরি করতা? একটা মাইরা ফার্মে, কি ফার্মে? মাইরা ফার্মে। মারো ফার্ম কি? মারো ফার্ম। এই আর কি কোয়ান্টারি করতো? না, এরপরে ওই যখন ঘরে চলে গেল গা, হ্যাঁ, মারোরা চলে গেল তখন ওই যুদ্ধের সময় চলে গেছে গা? যুদ্ধের সময় চলে যায়, তাহলে আমার চাকরি তো শেষ। হ্যাঁ। তারপরে ঢাকা আসলাম। স্যালারি আসলো কত? ঢাকা বেতন ছিল কত মারো ফার্মে? কত 140, 150 টাকা মতো দিত। 150 টাকা ছিল স্যালারি? 130 কি 50 এরকম ছিল আর কি। ওই সময় তোমার ওই স্যালারি যেটা পাইতা, তোমার ওই সময় তো তুমি মেসে থাকতা, মেচ একটা, হ্যাঁ। তা তোমার মাসে এই 140 টাকা দিয়ে মাসে তোমার থাকতো কিছু? খাইতে তো কয় টাকা, 50 টাকা হলে খাওয়া, ঢের খাওয়া যায়। মানে থাকা খাওয়া বাদ দিয়ে মাসে কত থাকতো? থাকতো 20-30-40 টাকা থাকতো। 20-30 তাতে তো ভালো ইনকাম ছিল ওই সময়। না, ইনকাম খারাপ ছিল না তো। আচ্ছা আচ্ছা। পরে মাঝে চলে গেল, পরে চলে এবার তারপরে 2-4 টিউশন আনলাম। হুম টিউশন নিতে পেলাম, হ্যাঁ 50 টাকা মতো পাইতাম। হুম তারপরে ওই দিনই হয়ে যেত আর কি। পরীক্ষা ফি জমাটা সব কমপ্লিট করে পরীক্ষা যেদিন রেজাল্ট পাইছে সেদিন আমার হচ্ছে জ্বর। হুম। রাস্তায় আমি দরকার পড়ে গেলাম জ্বরে? জ্বরের আমি বলছি রেজাল্টটা উঠার তুই রঞ্জিতি আছে। তুমি ঢাকায় ওই সময় থাকতা কই যে সময়? আমি থাকতাম ইসলামপুরে। ইসলামপুরে কার বাসায় থাকতা? ওই সময় সাকেরে থাকতাম। সাকিরি বাজার কার বাসায় থাকতা? বাড়ি এলা নাকি এমনি কোনো পরিচিত আত্মীয় স্বজন? না না, মানে ঢাকা শহরে তোমার ইতিহাস কি ছিল তোমার? আর ওখানে বাসা আসলে আমার মানে এমনি তোমার ঢাকাতে তোমার আত্মীয় স্বজন কে গেছিল? বাসা ছিল, বাসা ভাড়া ছিল। বাসা ভাড়া? ভাড়া নিয়ে থাকতো, তুমি অন্য কথা বলো। হ্যাঁ, ঠিক আছে। আত্মীয় স্বজন ওই সময় তোমার কে গেছিল ওই সময়? ঢাকায় কেউ থাকতো না। তারপরে ওখান থেকে না, ঠাকুমার বাইরের বাসা ছিল ঢাকাতে। হ্যাঁ, আঙ্গ ঠাকুমার না বাইরের বাসা ছিল, বাইরের বাসা। তা ওদের থাকতো কি আমি জানতাম না। বাবু জানো না তো? আমি জানতাম না, মানে পরিচিত না? কিন্তু একদিন বাইরে দিশা যেতেছে, আমি যেতে মামার মতো লাগে। হুম। মানে তুমি যে যুদ্ধের পরে যে বাংলাদেশে যে অবস্থান করছিলা, তোমার ঢাকা শহরে আত্মীয় স্বজন বা পরিচিত কেউই ছিল না? আমার কিছু ছিল না। একে একে ছিলা? হ্যাঁ, দেখো ওই সময় তো বয়স ছিল কত? বয়স ছিল কত, 32-33 ছিল। দেখো আপনি কত বয়সে বিয়ে করছেন? 37 হয়ে গেছে, আপনি কত বয়সে বিয়ে করছেন? 36-37 এরকম হবে। আচ্ছা, তারপরে বাবু এখান থেকে চাকরি লাইফ থেকে তোমার পরবর্তী লাইফের থেকে বিয়ার লাইফ পর্যন্ত তারপরে স্টোরিটা কি ছিল বলো? তারপরে ওই চন্দ্রবাজ বণিকের সাথে দেখা হইলো, খুশি। রঞ্জিত সেনগুপ্তের সাথে পরিচয় হইলো। হ্যাঁ, বাইরে ভাই রঞ্জিত সেনগুপ্ত কাটা? রঞ্জিত কাকা? উনি থাকতো ওই নাম নাকি রঞ্জিত সরকার। কারিমুল্লাহ। আমি তখন শাকের বাজার। রঞ্জিত সেনগুপ্ত এটা কে? হ্যাঁ,
রঞ্জিত সেনগুপ্তে কে তোমার বন্ধু? একজন ব্যক্তি, আমার বন্ধু কেন, ওনার সাথে পরিচয় হইলো। আচ্ছা আচ্ছা। তারপরে ওনার মাধ্যমে আবার এই চন্দ্রমাধব বণিকের সাথে পরিচয় হলো। চন্দ্রমাধব বণিকের মাধ্যমে ওনার ভাই তুলসী। তুলসীর সাথে পরিচয় হলো। ও এই হলো। আর তোমার টাকা মারছে কেটা? চন্দ্রমাধব বণিক টাকা মারছে। দেখো বাবুর লগে সম্পর্ক হয়েছে চন্দ্রমাধব বণিক, হ্যার থেকে গেছে তুলসী কাকায়, সম্পর্ক রয়েছে তুলসী কাকার লগে, বদিঙ্কের লগে না। এরকমই মারফের থেকে আমার লগে সম্পর্ক হয়েছে হাসনিনের লগে, আমার লগে সম্পর্ক গভীর হাসনিনের লগে, মারফের লগে না। বুঝতে পারছো? তারপরে বলো এবার আর কি, এবার রাজা আসতেই হ্যাঁ পরে তুলসী কাকার লগে পরিচয় হয়েছে। এটা না, আপনি বিয়া করছেন কত বছর বয়স? তোমার বিয়া গটকালি করছে কেটা? কত সালে? 37-38। বা 78 সালে বিয়ে গেছে। 78 সালে বিয়া হয়। মার বিয়া কাটা তো মনে আছে বাসা না? আর তোমার বিয়া গটকালি করছে কাটা? ঠাকুমায়? তোর মায় বলছিল তিনগা, আমার এক মামা আছে হ্যাঁ যুগেচন্দ্র দাস তিনগা, উনি তোর মায়ের পছন্দ দিয়েছে। মার একটা মামা ছিল। ও মামা ওই যোগেশচন্দ্র দাসের লগে তো তোমার গটকালি করছে কাটা? থাকল নাকি দিদিমায় না ঠাকুমায়? তোর মায় হারে কইছে যে দাদা অর্জুন একটা মেয়ে দেখেন। হুম হ্যাঁ মায় না, তোমার মায়। আমার মায়, ও হিয়া তো। আমার মায় বলছে। এটা কো তোমার মায় এলে গন্ডগোল লাগাইছিল। তোমার মায় কালে কইছে যোগেশে যে দাদা অর্জুন একটা সঙ্গে, তাহলে ওটা বাবু একরকম মামা হয়। হ্যাঁ, হ্যাঁ। ওরা কইছিল সমস্যা। আমার মামা আর কি। হ্যাঁ আবার তিনগাঁও আর আটপাড়া পাশাপাশি গ্রাম। হুম হুম। পাশাপাশি। তোমার বিয়া তো হয়েছিল আটপাড়াতে না? না নাকি না? আমার কত হয়েছে? আটপাড়াতে বিয়ে হয়েছে। তুমি চলন গেছো পত্রিকা? ঢাকা। ঢাকা আমার থেকে? তোর বৌবা তো ছিল, লালকুটিতে। মার বৌবা তো ছিল লালকুটিতে। ফরাসগঞ্জ লালকুটিতে। লালকুটিতে। জানি। মানে প্রচুর লোক হয়েছিল, অনেক লোক হয়েছিল। খাওয়া দাওয়া খুব ভালো দিয়েছিলাম, দই মিষ্টি, খাসির মাংস, মুরগির মাংস দিয়ে দেখা খা। ও সেরকম খাওয়া অনেক স্বাদ ছিল বলে। দই মিষ্টি খাসির মাংস গোস লই আমলে খাসির মাংস মানে বুঝো খাসি। আঙ্গ মাঙ্গ বেশি ফাঁসি করছিল। আচ্ছা আঙ্গ মাঙ্গ তো তোমরা আমলে বিয়ের মধ্যে থেকে খালি খাসি চলতো না মুরগিও চলতো? খাসি মুরগি সব এক দামি ছিল কোনটা? দামি ছিল তখন, মুরগি ছিল জানি। এইটা জায়গায় কারণ আঙ্গ মাঙ্গ বেশি ফাঁসি করছে। না না বাবু আমলে মুরগি ছিল দামি, খাসি ছিল সস্তা। তুমগো সময় খাসি সস্তা না মুরগি সস্তা ছিল? এই যে রামপুরা ওই জায়গাটার মধ্যে খাসি মাংস অনেক সস্তা, এত মানুষের ভিড়। কই? ওই রামপুরা ওই যে ইয়ে যাই না আমরা, যে স্কুল প্লাসে যাইতাম হুম ওই জায়গার মধ্যে। আচ্ছা ঠিক আছে যেমন মনে সস্তা। আচ্ছা তারপর বল। ঢাকায় একটা কিন্তু হোটেল আছে, 5 টাকা খাওয়া দাওয়া হয়। খাসির মাংস, মুরগির মাংস, সাধারণপুরে। কই? সাধারণপুরে ওইটা তো 5 টাকায় যেটা খাওয়ান দেয় ওইটা ছিল বাবু। যৌতুকের ব্যাপারে তুমি মায় তোমার কি কি যৌতুক দিছিল? হ্যাঁ। তোমাকে কোনো যৌতুকের কোনো অফার ছিল? না। বিয়ার যাবতীয় তোমার গটকালি বলো বা বলো যেটা বলা হয়েছিল গুরুজনের দায়িত্বে কে ছিল তোমার বিয়ার? সবার একটা গুরুজন থাকে না? তোমার বিয়ার গুরুজন কে ছিল? মামায় তো ধরে গেল, তারপরে চন্দ্রমাধব বলি এটা ঠিক আছে। তোমার তো ঢাকায় কোনো গার্জিয়ান ছিল না? দিতে ঠান্ডা ছিল, চন্দ্রমাধব করছে আর ঠান্ডাই ছিল। ঠাকুমা ছিল আর চন্দ্রমাধব বলি ওই বাজার সাজা করছে, সব কিছু করছে। দেখছো বাবুর সব চন্দ্রমাধব বণিক বাবুর অনেক ঘনিষ্ঠ ছিল। তোমার অনেক ঘনিষ্ঠ ছিল না? ঘনিষ্ঠ মনে প্রাণে বিশ্বাস করতাম। মনে প্রাণে বিশেষ করতে। রাজি না, তুমি যেন রাজি না। আচ্ছা বুঝছি। মানে সবচেয়ে বেশি ভিতরের বিশ্বস্ত জায়গা ছিল চন্দ্রমাধব বণিক। এই বল। আর হ্যাঁ তোমার সবচেয়ে বড় ক্ষতিটা করছে। পরে আর আমারে আর খুশি। হয়তো তোমার তুলছে সবচেয়ে বড় ক্ষতিটা হ্যাঁ করছে। আচ্ছা বুঝছি। মনিকারে তোমার কী বাবার টাকা দিছিলা? কি জন্য টাকা দিছিলা? আর ওরা একটা চেষ্টা করছিল, ওনার টাকা নিয়ে গেছে। টাকা নিয়ে গেছে তোমার তুলসী কাকার কাছ থেকে মিললা 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা। তখন সোনার বড়ি ছিল খুব সস্তা ছিল। 600 টাকা। হ্যাঁ, কয় টাকা ছিল? 1500 টাকা বড়ি ছিল। 1500 টাকা ভরি ছিল। আর ওই আমলে 3.5 লাখ টাকা ধরা খাইছ দুজনে মিললা। দেখো চিন্তা করে দেখো 3.5 লক্ষ টাকা কত সালে ছিল? এটা কত সাল? এটা 76-87 সালে। আর এই 78-89 সালে। আর তো এটা কি আঙ্গ মার লগে বিয়ার আগে নাকি পরে? হ্যাঁ, বিয়ার আগে আঙ্গ মার লগে বিয়ার আগে নাকি পরে? আমার বিয়ের আগে পরে। পরে মানে তুমি বিয়ার আগে এমনি কোনো ধরা খাও না? যা ধরা খাইছো সব বিয়ার পরে খাইছো? বিয়ার আগে কে? বিয়ার আগে না জায়গা লেখা দিছিল জানি কারে? বিয়ার আগে তো তুমি তো জায়গা লিখে যাইছিলা এটা তো পাকিস্তান আমাদের কাছে। পাকিস্তান বলে। আর বিয়ার পরে প্রথম ধরা মানে এইটা এই বিয়ার আগে কোনো ধরা খাও নাই? শাহাবুদ্দিনের লগে ধরা খাইছো কবে? বিয়ের পরে। তারপরে রাম সুন্দর। বিয়ের পরে। তা তোমার জীবনের শেষটা বাস এই 3 জনই? রাম সুন্দর, চন্দ্রমাধব বণিক আর লগা কেটা শাহাবুদ্দিন, এই 3 জন?
নাকি আরও কেউ ছিল? হ্যাঁ এই জমি রামসুদের লগে ধরা খাইছো কি ব্যাটারি কারখানা? ব্যাটারি কারখানা আর শাহাবুদ্দিন লাগে কি জুতার ইট বাটা 2 লক্ষ না কত লক্ষ টাকা দিয়ে কিনেছিল ইট কিনছিলা শাহাবুদ্দিন? আর রামসুদ্দর ওই যে এই ব্যাটারি কারখানা কয় টাকা দিছিলা? ওখানে 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে দেখো টাকা দেখো, রামসুন্দরের লোক 2.5 লাখ, আর ইট বাতাই দিছিলা কত 2 লাখ, 2.5 আর 2 কত 4.5, আর চন্দ্রমাধব বণিকের মূল্য লগে মনে করো 2, 5.5 6.5 লাখ টাকা। বাবু বিয়ার ওই সময়টার মধ্যে 6.5 লক্ষ টাকা ধরা খাওয়া। এই 6.5 লক্ষ টাকা যদি বর্তমানে সোনার বাজার হিসাব করো, আমরা এই সময় কয়েকশো কোটি টাকার মালিক, কয়েকশো কোটি টাকা বর্তমান যুগে, বুঝতে পারছো? আমি পয়সা প্রচুর কামাইছিলাম কিন্তু খাইতে পারিনি রে। খাইতে পারো নাই বাবু, আমি যতটুকু বুঝি দোষ হলো গা তোমার 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 বিশ্বাসের দোষ, অন্য কোনো না।